আচ্ছা, তো আজকে এটা দিয়ে আমরা শুরু করি। এখানে বলছে যে এত কেজি ভরের একটি গাড়ি উলম্বের সাথে আহ এত ডিগ্রি কোণে আনত একটি রাস্তা ধরে এত বেগে নামছে। ওকে, তো এখন এটার জন্য আমাদের যে চিত্রটা হবে, একটা তল আছে এখানে। ওকে, তো এই তলটা উলম্বের সাথে এত ডিগ্রি কোণ করে আছে। তাহলে আমাদের এইখানে যদি থিটা সমান 66.42 আমরা এখানে ধরে নেই, তাহলে এই কোণটা হবে আমাদের থিটা। আচ্ছা, একটি রাস্তা ধরে এত বেগে নেমে আসছে, তাহলে এইখানে যে গাড়িটি নামতেছে এর বেগ হচ্ছে নিচের দিকে। এটার ভেলোসিটি দেওয়া 12.393 মিটার পার সেকেন্ড। গাড়ির চালক ব্রেক করায় এটি 30 মিটার অতিক্রম করার পরে থেমে গেল। আচ্ছা, তাহলে এইখানে একটা গাড়ি তল বরাবর এখানে নামতেছে, সে ব্রেক করার পরে 30 মিটার এই দূরত্বে গিয়ে এখানে থেমে গেছে। তাহলে আমরা এই তলটা এমন ভাবে চিন্তা করব যে এই তলটার শীর্ষবিন্দুতে এই গাড়িটা ব্রেক করছে এবং এই তলদেশে বা এই তলটার পাদদেশে এসে এই গাড়িটা থেমে গেছে। তাহলে এখানে আমাদের তলের দৈর্ঘ্য হবে 30 মিটার। এটা বুঝছো? তাহলে এখানে এখানে গাড়ির সরণ বা তলের দৈর্ঘ্য এস সমান হচ্ছে 30 মিটার। কারণ এইখানে আমাদের তল সম্পর্কে এরকম কোনো ক্লিয়ার আইডিয়া দেয়া নাই। তো এখন সে তল বরাবর যতটুকু নেমে আসছে আমরা অতটুকু তলের জন্য এখানে হিসাব করব। তাহলে এখানে আমাদের তলের দৈর্ঘ্য হবে 30 মিটার। আচ্ছা, এখন এখানে জিজ্ঞেস করছে কি গাড়িটি থামাতে বাধা দানকারী বল। তো বল সমান এফ ইজ ইকুয়াল টু এম এ। তো এম তো দেয়া আছে, তাহলে আমাদের এখান থেকে এটা বের করতে হবে। ওকে, আচ্ছা, আমরা এখান থেকে ভিটা একটু সরাই দিই। তাহলে এটার চিত্র তো আমরা জানি। এখন এই কোণটা যদি থিটা হয়, এইটা কি হবে? 90 মাইনাস, এটা হবে 90 মাইনাস থিটা, কারণ এটা একটা সমকোণ। তাহলে এটা যদি থিটা হয় এই কোণটা হবে 90 মাইনাস থিটা। এখন আমাদের উলম্বের সাথে যেটা কোণ আছে ওই কোণ দিয়ে তো আমাদের কোনো কাজ নেই। আমাদের আহ, যেটা ভূমির সাথে কোণ ওইটা তো লাগবে, জন্য আমরা এখানে ভূমির সাথে কোণটা নিয়ে নিলাম। তাহলে আমরা এটা কি জানি, এটা হচ্ছে এম জি, আর এইটা কি হবে? এটা হবে এম জি ইন্টু কস। এখন এখানে থিটা বলতে কি আছে? 90 মাইনাস থিটা। ওকে, এবং কস 90 মাইনাস থিটাকে সাইন থিটা লেখা যায়, আমরা এটা জানি। তাহলে এটা হবে এম জি সাইন থিটা। আর এই দিক বরাবর কি আসবে? এম জি সাইন, এইখানে থিটা বলতে 90 মাইনাস থিটা, তাহলে 90 মাইনাস থিটা সমান আমরা জানি কস থিটা, তাহলে এটা হয়ে যাবে এম জি কস থিটা। এটা বুঝছো? হুম। ওকে, তাহলে আমরা
আমাদের নর্মাল তলগুলোর ক্ষেত্রে যেই জায়গাতে এমজি সাইন থিটা হয় এবং এমজি কস থিটা হয়, জাস্ট এখানে রিপ্লেস হয়ে গেছে আর কি, কারণ এখানে আমাদের ভূমির সাথে কোণটা হচ্ছে 90 - থিটা, তো ভূমির সাথে যেটা কোণ হয় আমরা তো ওইটাই নর্মালি ইউজ করি। তো ওইটা লেখার পরে যা আসছে তাই। আচ্ছা, তাহলে এখানে যেহেতু এই বস্তুটা তল বরাবর নিচের দিকে নেমে আসতেছে, আচ্ছা এখন আমাদের এখানে বাধা দানকারী বলের মানটা বের করতে বলছে। তো এই বস্তুটা যেহেতু নিচের দিকে নেমে আসতেছে, তাহলে এর বাধা দানকারী বল কোন দিকে কাজ করবে? উপরের দিকে। হ্যাঁ, তাহলে এফ হবে এই দিকে। ওকে, এখন এই বস্তুটাকে তো আমাদের গতিশীল অবস্থা থেকে থামানো হয়েছে, তাহলে এর উপর একটা ত্বরণ কিন্তু ক্রিয়াশীল। এই ত্বরণটা কোন দিকে বলো তো? এটা বলো দেখি। উপরে। হ্যাঁ, এটা হবে কারণ এটাকে আমরা দুই ভাবে চিন্তা করতে পারি, যে এখানে ত্বরণটা এখানে কোন দিকে ক্রিয়াশীল। এখন এই বস্তুটাকে যেহেতু এখানে নিচের দিকে গতিশীল অবস্থায় তাকে থামানো হচ্ছে, তাহলে আমাদের মন্দনটা কোন দিকে কাজ করতেছে? মন্দন কাজ করতেছে নিচের দিকে। তাহলে ত্বরণ এবং মন্দন কিন্তু উল্টা, যদি মন্দন নিচের দিকে কাজ করে ত্বরণ কাজ করবে ঊর্ধ্বমুখী। এবং এটা যেটা সবচেয়ে সহজ কনসেপ্ট, এটা হচ্ছে এই ত্বরণের ডিরেকশন তো বলের উপর নির্ভরশীল, বল যেদিকে ক্রিয়া করবে ত্বরণ অলওয়েজ সেই দিকেই ক্রিয়া করবে। তাহলে আমাদের বল যেহেতু ঊর্ধ্বমুখী, তাহলে এই বলের জন্য যেটা ত্বরণ হবে এটাও হবে বলের দিকেই। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তো কালকে বলছিলাম যে এই যে তল থেকে প্রশ্ন নিউটন বলবিদ্যায় দেখবাই না, একদমই নাই। এই তল থেকে প্রশ্ন এগুলা সব প্রশ্ন দেয় কাজ ক্ষমতা শক্তিতে, আমরা আরো সৃজনশীল করব তল থেকে, যেগুলো সব প্রশ্ন কাজ ক্ষমতা শক্তিতে আসে, এবং এগুলো কিন্তু বোর্ড প্রশ্ন। ওকে, তো এখন এফ এর সমীকরণটা কি হবে বলো তো? আমরা, আচ্ছা একটা লাইন আগে লিখি। এখন একটা বস্তুর উপর যদি একটা ত্বরণ কাজ করে, তাহলে এবং ওই বস্তুর উপর যতগুলা বল ক্রিয়াশীল, তাহলে সামেশন অফ এফ, এটা দ্বারা কি বোঝায়? সকল বলের লব্ধি। সকল বলের লব্ধি এখানে কি হবে? এম এ হবে না, কারণ এফ সমান তো এম এ। তো ওই ওই বস্তুর উপর যতগুলা বল ক্রিয়াশীল থাকবে সবার লব্ধি সমান কি হবে? এম এ হবে। তো এখন এইখানে এই এই বস্তুর উপর ক্রিয়াশীল বলগুলার লব্ধি কি হবে বলো তো? বলো এটা। আচ্ছা, এখন এইখানে যেহেতু এই বস্তুর উপর বাধাদানকারী বলটা শুধুমাত্র জানতে চাইছে আর কি, তো এই বলটা আমাদের তল বরাবর ক্রিয়াশীল, তাহলে আমরা শুধুমাত্র তল বরাবর ওই ক্রিয়াশীল বলগুলোই বিবেচনা করব। এখানে এমজি অথবা এমজি সাইন থিটা বিবেচনা করার কোনো প্রয়োজন নেই, কারণ এই তল বরাবর এর যে গতি, এইখানে এমজি অথবা এমজি সাইন থিটার কিন্তু কোনো প্রভাব নাই। এমজি সাইন থিটা বলতে যে এই জায়গাতে যেটা এমজি সাইন থিটা আসছে এটা আর কি, আমাদের অন্য অন্য প্রশ্নে তো এটা এমজি কস থিটা হবে। এটা আশা করি বুঝছো। তাহলে আমরা তল বরাবর যেগুলো বল ক্রিয়াশীল তাদের লব্ধি বিবেচনা করব। তো এখানে তল বরাবর ক্রিয়াশীল বলের লব্ধি কি হবে? এফ মাইনাস এম জি কস থিটা। হুম, এফ মাইনাস এম জি কস থিটা সমান এম ই।
আচ্ছা, এখানে এমজি কস থিটা মাইনাস এফ লিখলে উম, কি ভুল হইতো বলো? এমজি কস থিটা মাইনাস এফ হইতে পারবে কিনা বলের লব্ধি? Mm. পারবে না? না। তো একটা পারলে তো আর এখানে আর একটা কেন হবে না, বা তুমি যেটা বলছো এটা কেন হইলো, এগুলো তো জানতে হবে। এখানে এখানে হচ্ছে যে আমাদের যদি একটা বস্তুর উপর এখানে দুইটা বল ক্রিয়াশীল F1 আর এইদিকে F2, এবং আমি যদি ত্বরণের এখানে ডিরেকশন দেই এইদিকে, তাহলে এখানে কোন বলটা বড়? F1. F1 এখানে বড়, তাহলে আমাদের ত্বরণের ডিরেকশন যেই দিকে হবে, তো যে বলটা বড় ওই দিকেই তো ত্বরণ হবে। যেহেতু ত্বরণ এফ এর দিকে ক্রিয়াশীল, তাহলে এফ এইখানে অবশ্যই বড় এমজি কস থিটার থেকে। এই জন্য এই দুইটা বিপরীতমুখী বলের লব্ধি তো সবসময় বল দুইটার বিয়োগফল হয়, এবং বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হয়। যেহেতু এফ এর দিকে ত্বরণ ক্রিয়াশীল, সেহেতু এফ বড়, জন্য আমরা এফ মাইনাস এমজি কস থিটা লিখছি। বুঝছো? হুম। আচ্ছা, তাহলে এফ সমান হবে এম এ এম জি কস থিটা। আচ্ছা, এখন তো আমাদের এখানে সবকিছুই জানা, এম জানা, জি জানা, কস থিটা জানা, এখানে কিন্তু এ জানা নাই। তো এ এখান থেকে বের করতে হবে আগে। দেখো, এই বস্তুটা রানিং এখানে ছিল, এবং সে 30 মিটার যাওয়ার পর থেমে গেছে। এটা কি হবে? ভি স্কোয়ার ইউ স্কোয়ার মাইনাস 2 এ এস। এখানে ভি কত? ভি তো থেমে গেছে জন্য 0। ইউ আদিবেগ ছিল 12.393, 2 এস হচ্ছে 30 মিটার। ওকে, তাহলে এটা আসছে 2.56। এম হচ্ছে 250। আচ্ছা, এটা ক্যালকুলেশন করলে এটা আসবে 1620.01। এত নিউটন। ওকে, এখন এই টাইপের ম্যাথ গুলো করার জন্য ভেক্টর, তারপর এই নিউটনের বলবিদ্যা, অনেক কিছুই কনসেপ্ট এখানে অবশ্যই ক্লিয়ার থাকতে হবে। আচ্ছা, এক্ষেত্রে সংরক্ষণশীলতা নীতি রক্ষিত হবে কিনা? আচ্ছা, এখন এখন এখানে সংরক্ষণশীলতা নীতি বলতে আমাদের কি বোঝাইছে? সংরক্ষণশীলতা নীতি বলতে বোঝাইছে যে সে
ব্রেক করার আগে, মানে এই তলের শীর্ষবিন্দুতে তার মোট শক্তি এবং সে নেমে আসার পরে অর্থাৎ গাড়ি থামার পরে মোট শক্তি সেম হবে কিনা, এইটা আর কি জানতে চাইছে। আচ্ছা দাঁড়াও, এই প্রশ্নের এখানে জায়গা হবে না। ওকে, তাহলে আমাদের এখানে দুইটা জিনিস বের করতে হবে। একটা হচ্ছে শীর্ষবিন্দুতে মোট শক্তি এবং গাড়ি থামার পরে মোট শক্তি। এটা হচ্ছে 30 মিটার। আচ্ছা, এই প্রশ্নে কিন্তু এখানে বলছে যে গাড়িটা একটা গতিতে নামতেছিল, তাহলে এই শীর্ষবিন্দুতে তার কিন্তু একটা বেগ আছে। এখানে শীর্ষবিন্দুতে তার বেগটা দেওয়া এত। আচ্ছা, এখন এই ডিস্টেন্সটাকে আমরা যদি এইখানে ধরে নিই, তাহলে এখানে আমাদের থিটা কোণের জন্য এইচ হচ্ছে ভূমি, আর 30 হচ্ছে এখানে অতিভুজ। তাহলে আমরা যদি এখানে কস থিটা লিখি, এটা হচ্ছে ভূমি ডিভাইড বাই অতিভুজ। তাহলে এইটা তাহলে অলমোস্ট 12 আসে, 12.0008। তো এটাকে এমনি 12ই লেখা যায়। আচ্ছা, এটা 12 মিটার, এইচ হচ্ছে এখানে 12 মিটার। তো এই তলের শীর্ষবিন্দুতে থাকা অবস্থায় এই গাড়িটার একটা বেগ ছিল। তো বেগ ছিল বলতে এর এর শীর্ষবিন্দুতে গতিশক্তি আছে, এবং যেহেতু সে এই ভূমি থেকে একটা উচ্চতায় আছে, তাহলে সেইখানে তার বিভব শক্তিও আছে। তাহলে আমরা এখানে পয়েন্ট গুলো একটু নাম দেই, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? এ বিন্দুতে তার যে গতিশক্তি, এটা হচ্ছে 12 mU²। সবকিছুই তো দেওয়া, 12 m হচ্ছে 250, বেগ দেওয়া 12.393। এটা আসে 19,198.31 জুল। আর তার যে বিভব শক্তি বা ইপি, এটা কি হবে? mgh, mgh, এটা আসে 29,400 জুল। ওকে। তাহলে আমরা এখান থেকে এ বিন্দুতে মোট শক্তি, এটা হবে এটা হবে ই কে এবং ইপি এর যোগফল। তাহলে এটা কি হবে? 48,598.31, এত জুল। আচ্ছা, এটা আসে। ওকে, এখন এইখানে আমাদের এই যে আবার বি বিন্দুতে মোট শক্তি বের করতে হবে।
এখন দেখো বি বিন্দুতে এসে এখানে গাড়িটা কিন্তু থেমে যাবে, আমরা কিন্তু তাই এখানে ধরে নিছি যে আহ, যেখান থেকে শুরু করে যেখানে সে থেমে গেছে ওইটাই হচ্ছে তার তলের দৈর্ঘ্য। এখন আমরা যদি এখানে ধরে নিই যে বি বিন্দুতে এসে এখানে গাড়িটা থেমে গেছে এবং বি বিন্দুটা কিন্তু আমাদের ভূমি দিয়ে অবস্থিত, অর্থাৎ এখানে বি বিন্দুর ক্ষেত্রে এইচও কিন্তু জিরো। তাহলে এখানে বেগ জিরো বলতে তার গতিশক্তি জিরো, এবং এইচ জিরো বলতে তার তার সেইখানে বিভব শক্তিও জিরো। তাহলে কি এখানে বি বিন্দুতে তার মোট শক্তি জিরো হয়ে যাবে? হুম। সবই তো জিরো। হ্যাঁ, তো সবই জিরো। জিরো। তাহলে এখানে আমাদের প্রাথমিকভাবে মনে হইতে পারে যে এখানে বি বিন্দুতে মোট শক্তি জিরো। তাহলে যেখানে এ বিন্দুতে তার মোট শক্তি একটা ছিল, সেটা বি বিন্দুতে এসে জিরো হয়ে গেল, তাহলে তো এখানে শক্তি সংরক্ষণশীলতার নীতি মেনে চলবে না, এবং এটা আমাদের নর্মালি হবেও না। কারণ এটা আমরা আরো একদিন এটা পড়ছিলাম যে শক্তি আমাদের কখনো ধ্বংস হয়ে যাবে না। তাহলে এই শক্তিটা এখানে আমাদের কোন কাজে এখানে ব্যবহার হয়েছে? এই যে এই এই গাড়িটাকে থামাইতে আমাদের একটা কাজ এখানে করতে হয়েছে, এই গাড়ির উপর একটা বাহ্যিক বল প্রয়োগ করা হয়েছে ব্রেকের মাধ্যমে। তো বাহ্যিক বল প্রয়োগ করে এখানে গাড়িটাকে যে থামানো হয়েছে, ওই বলের দ্বারা একটা কাজ হয়েছে। তাহলে এখানে শক্তিটা ওই কাজে রূপান্তরিত হয়েছে, এটা বুঝছো? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তাহলে এখানে বেগ যেহেতু জিরো, তাহলে এখানে গতিশক্তিও জিরো, এইচও জিরো, অতএব ইপি জিরো। এখন এখানে আমাদের বাধা দানকারী বল দ্বারা কৃত কাজ, এটা কি হবে? এফ এস। এফ আমরা এখানে গ নম্বরে কত পেয়েছিলাম? 1620.0। আর এখানে এস কত? এস হচ্ছে এই গাড়িটাকে যতটুকু ডিস্টেন্সের মধ্যে থামানো হয়েছে, এটা হচ্ছে 30 মিটার। তাহলে এটা আসে 48,600.3। আচ্ছা, এখন এইখানে আমাদের যদিও মানে এখানে মান দুইটা খুবই এখানে কাছাকাছি আর কি। একটা হচ্ছে 48,600, আর একটা হচ্ছে 48,598। আচ্ছা দাঁড়াও, এখানে আমরা যদি এই পুরো মানটা যদি আমরা এখানে বিবেচনা করি, 30 cos 66.42, এটা হচ্ছে, আচ্ছা এইচ তো এটা হচ্ছে হাফ, এম হচ্ছে 250, ইউ হচ্ছে 12.393, এর উপর প্লাস 29,400। আচ্ছা, এটাই অ্যান্সার আসে, বাট এইখানে আমাদের বইতে এই যে 48,000 48,598 কে এটাকে অলমোস্ট লিখছে 48,600, এইটাকেও লিখছে 48,600। এটা লিখে শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলবে এটা দেখাইছে। আচ্ছা, এখন এখানে যেহেতু কোনো এখানে ঘর্ষণ বলের উল্লেখ নাই, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে দেখাইতে হবে যে শক্তি সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। যদি ঘর্ষণ বল থাকতো তাহলে ঘর্ষণ বলের জন্য এখানে শক্তি ব্যয় হইতো, সেই ক্ষেত্রে শক্তি সংরক্ষণশীলতার নীতি এখানে মেনে চলতো না। যেহেতু এখানে ঘর্ষণ বলের উল্লেখ নাই, তো এখানে মান দুইটা যেহেতু খুবই এখানে কাছাকাছি,
কারণ এখানে আমাদের কোণের ভ্যালু এবং বেগের ভ্যালু এখানে এক্সাক্টটা আমাদের জানা নেই, যদি পয়েন্ট আকারে আছে তো এর জন্য এক দুই এর আর কি ডিফারেন্স হয়েছে। তো এটাকে সমান দেখায় আমাদের দেখাইতে হবে যে এখানে শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। এটা বুঝছো? হুম। এইটা হবে এখানে বিভব শক্তি জিরো, গতি শক্তি জিরো, এবং যেটা কাজ করা হয়েছে এইটা, এইটা 48,600 জুল। আচ্ছা, এখানে শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলবে। ওকে। আচ্ছা, এই টাইপের একটা ম্যাথ আমরা যখন করব যে যেখানে তল বরাবর ঘর্ষণ আছে, তখন আমরা এখানে দেখবো যে ঘর্ষণের জন্য কিছু পরিমাণ শক্তি ব্যয় হয় জন্য, তখন এখানে শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে না। তো ওই টাইপের ম্যাথ আসলে আমরা দেখবো এখন। আচ্ছা, এই প্রশ্নটা একটু করো, এটা ম্যাথটা একটু ইন্টারেস্টিং আছে। এখানে বলছে যে একজন বালক এবং একজন লোক একত্রে দৌড়াচ্ছেন। আচ্ছা, আমরা এখানে আগে এখানে বালকের ভর আমরা ধরে নিব m1, এবং লোকের ভর m2। এখানে বলছে যে বালকটির ভর লোকের ভরের অর্ধেক। তাহলে এটা কি হবে? m1 ইজ ইকুয়াল টু হাফ অফ m2, এটা আমাদের প্রশ্নে বলে দেওয়া। এবং লোকটির লোকটির গতিশক্তি বালকটির গতিশক্তির অর্ধেক। তাহলে ek2 ইজ ইকুয়াল টু হাফ অফ ek1। তাহলে ek2 এটা কি হবে? হাফ m। এখন এখানে লোকটার বেগ যদি হয় v2, আর এখানে বালকের বেগ কি হবে? হাফ m v1 স্কোয়ার। আচ্ছা, এখানে হবে m2, এইখানে তো m1। এটা আশা করি এখানে বুঝছো যে আমাদের প্রশ্নে কি বলা। তাহলে এখান থেকে একটা হাফ একটা হাফ এখান থেকে বাদ দাও। তাহলে এখানে থাকে m2 v2 স্কোয়ার। তাহলে এখানে একটা হাফ থাকবে, আর m1 সমান হচ্ছে m2/2, এইখান থেকে v1 স্কোয়ার। তাহলে m2 বাদ, এইখানে হবে 4, 4 গিয়ে এইখানে গুণ হয়ে যাবে 4 v2 স্কোয়ার, আর এটা হচ্ছে v1 স্কোয়ার। তাহলে v1 সমান কি হচ্ছে? 2v2। তাহলে আমরা আমরা এইখান থেকে পাইলাম যে প্রাথমিক অবস্থায় বালকের বেগ লোকটার বেগের থেকে দ্বিগুণ। ওকে। এখন এরপরে বলছে লোকটি যদি তার বেগ 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করে, তবে তার গতিশক্তি বালকের গতিশক্তির সমান হয়। আচ্ছা, ই কে এটা
আচ্ছা, এখন দেখো, এখন এখানে আমাদের বালকের গতিশক্তি কিন্তু চেঞ্জ হবে না, কারণ এখানে বালকের বেগ কিন্তু সেম আছে। এই বালকের বেগ সেম রেখে এখানে, যেহেতু প্রথম ক্ষেত্রে লোকের বেগটা কম ছিল, তাহলে তার এখানে গতিশক্তি কম ছিল, এবং এখানে দ্বিতীয় ক্ষেত্রে তার বেগ বৃদ্ধি করে তার যে গতিশক্তি বালকের গতিশক্তি সমান করা হয়েছে, তাহলে এখানে দ্বিতীয় ক্ষেত্রে লোকের এই গতিশক্তি কে টু ড্যাশ, এটা হবে বালকের প্রাথমিক গতিশক্তির সমান। তাহলে এখানে বালকের প্রাথমিক এখানে গতিশক্তি m1v1 স্কোয়ার। আর এইখানে এখন লোকের এই গতিশক্তি বালকের গতিশক্তির সমান হবে, এটা কোন শর্তে? যদি লোকটার বেগ তার প্রাথমিক বেগ থেকে এক বেশি হয়, তাহলে প্রাথমিক বেগ ছিল v2, এখন বেগ হবে v2+1 এবং এর উপর স্কোয়ার। এটা বুঝছো? হুম। ওকে। তাহলে এখানে হাফ হাফ বাদ, m1 সমান আমরা লিখবো m2/2। v1 এর জায়গায় যদি v2 লিখি, তাহলে এটা হয়ে যাবে 4v2 স্কোয়ার। হাফ তো এখান থেকে চলে গেছে, এখানে m2, এটা হবে v2 স্কোয়ার, 2v2+1। তাহলে এখান থেকে m2 বাদ, 4/2 মিলে 2v2 স্কোয়ার। এইখান থেকে m2 চলে গেলে এখান থেকে একটা v2 স্কোয়ার, 2v2+1। তাহলে এটা হবে v2 স্কোয়ার -2v2-1। এটা হবে, এটা বুঝছো? এগুলো আচ্ছা, দাঁড়াও দেখি এখানে কোনো ভুল ভুল হয়েছে কোনো। m1v1 স্কোয়ার, m1 সমান হচ্ছে m2/2, আর v1 সমান 2v2, তাহলে এখানে লিখলে এটা হবে m2 বাদ, তাহলে এটা হবে 2v2 স্কোয়ার। আর এইখানে হাফ হাফ চলে গেছে m2, তাহলে এটা হবে v2। আচ্ছা, এটা তো মিডিল টার্ম, এটা যাবে না, এটা আমরা যদি ক্যালকুলেটরে সলভ করি, 1 - 2 - 1। আচ্ছা, এটার একটা অ্যান্সার আসবে 1+√2, আর একটা আসবে 1 - √2। এটা, এটা ক্যালকুলেটরে এটা দিয়ে এটা দেখবো। ওকে, তাহলে এই বেগটা কি সম্ভব? এই বেগটা কিন্তু নেগেটিভ, তো এখানে বেগের মান তো নেগেটিভ হওয়া তো সম্ভব না, তাহলে এখানে বেগের মান হবে 1+√2। তো 1+√2 এর মান হচ্ছে 2.41। এই √2 এর মান যে 1.41, না সরি, হ্যাঁ তাই তো, √2 এর মান হচ্ছে 1.41, এটা মুখস্থ রাখতে হবে, এটা অনেক জায়গায় লাগে। তাহলে এটা হবে 2.41 মিটার পার সেকেন্ড। এদের আহ, আমাদের প্রাথমিক বেগটা নির্ণয় করতে বলছে, তো v2 যদি এটা হয়, তাহলে v1 কি হবে, এর ডাবল। তাহলে এটা কি হবে 4.82 মিটার পার সেকেন্ড। এটা বুঝছো ম্যাথটা? হুম, বুঝছি। এটা আসছিল আমাদের এই 13 সালের আগে, কারণ এই 13 সালের আগে আমাদের সৃজনশীল পদ্ধতি তো ছিল না, তখন এইরকম ডিরেক্ট এই বইয়ের ম্যাথ দিয়ে দিত আর কি। আচ্ছা, এরপরে একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা দেওয়া ব্যাস দেওয়া 20 মিনিটে পানি শূন্য করতে এত হর্স পাওয়ারে পাম্প লাগানো হলো। অর্ধেক পানি শূন্য করার পর পাম্পটি নষ্ট হয়, অন্য একটি পাম্প লাগানো হলো এবং নির্ধারিত সময়ে কুয়াটিকে পানি শূন্য করা হলো।
এখানে কত সময় পর প্রথম পাম্পটি নষ্ট হয়েছে? ওকে। আচ্ছা, একটা কুয়া আমাদের শুরুতে ছিল এখানে পানি দ্বারা পূর্ণ, এবং এইখান থেকে পানি সরানো হয়েছে হাফ। আচ্ছা, এইগুলো তো এগুলো খুবই সহজ। ওকে, তাহলে এখানে প্রথম পাম্পটি কত সময় পরেই নষ্ট হয়েছে? তাহলে এখানে প্রথম পাম্পের যে এখানে ক্ষমতা এটা দেওয়া, আমরা জানি পি সমান mgh বাই টি। তাহলে প্রথম পাম্পের ক্ষমতা দেওয়া 6.87 ইন্টু 746, কারণ এটাকে হর্স পাওয়ার থেকে আমাদের নিয়ে যেতে হবে ওয়াটে। আচ্ছা, এম তো এখানে এখন পর্যন্ত বের করা হয় নাই, আমরা যদি এম এখানে বের করি, এম বের করার আগে ভি বের করতে হবে, তাহলে ভি সমান পাই আর স্কোয়ার এইচ। ব্যাস 4 মিটার, তাহলে ব্যাসার্ধ 2, এইচ হচ্ছে 10। তাহলে এটা হচ্ছে 125.664 মিটার কিউব। তাহলে এইখানে থাকা এই পানির ভর কত হবে? এইটা ইন্টু 1000, এত কেজি হচ্ছে পানির ভর। আচ্ছা, এখন আমাদের প্রথম পাম্প কিন্তু অর্ধেক পানি তুলছে, তাহলে এম ড্যাশ, আমরা যে এখানে যে এম ড্যাশটা ব্যবহার করব সেইটা হবে আমাদের টোটাল পানির ভরের অর্ধেক। তাহলে এটা হয় 62.832, জি হচ্ছে 9.8, আর এখানে গড় গভীরতা এখানে কত হবে?